বিবিসি বাংলায় এখনকার প্রধান খবর। মার্কিন কংগ্রেসের এক ডেমোক্র্যাট নেতা বলেছেন, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স অপসারণ না করলে আগামী সপ্তাহ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের সংসদীয় বিচার শুরু হবে। করোনা মহামারীতে পাওয়া হাজার হাজার কোটি টাকার সরকারি ঋণ পরিশোধে ছাড় চাইছেন বাংলাদেশের গার্মেন্টস মালিকরা। তাদের দাবি কতটা ন্যায্য? তাদের যে লাভের মার্জিনটা সেটা হয়তো কমে গেছে, কিছু কিছু ক্ষেত্রে তারা হয়তো ক্ষতির সম্মুখীন হচ্ছে, কিন্তু এই ক্ষতির সম্মুখীন তো অন্যরাও হচ্ছে। তাদেরকে যতটা সহায়তা দেওয়া হয়েছে আসলে বেশিই দেওয়া হয়েছে, এর বেশি চাওয়াটা একেবারেই যুক্তিসঙ্গত নয়। বাংলাদেশে 6 মাসে 10,000 কোটি টাকা কর দিয়ে কালো টাকা সাদা করা হয়েছে। শুনবেন বিশেষ প্রতিবেদন। তবে শুরুতেই এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি পুলক গুপ্ত। মার্কিন কংগ্রেসের একজন ঊর্ধ্বতন ডেমোক্র্যাট সদস্য বলছেন, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স তাকে অপসারণ না করলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আগামী সপ্তাহ থেকে সংসদীয় বিচার শুরু হবে। সহকারী হাউস স্পিকার ক্যাথরিন ক্লার্ক বলছেন, বুধবার ওয়াশিংটনে ক্যাপিটল ভবন তছনছ করতে সমর্থকদের উস্কানি দেওয়ার দায়ে মিস্টার ট্রাম্পের বিচার করা না হলে মার্কিন গণতন্ত্রের ক্ষতি হবে। বিচার মন্ত্রণালয় বলছে, যে সহিংসতায় 5 ব্যক্তির মৃত্যু হয়েছে তার জন্য মিস্টার ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার জন্য তারা তৈরি রয়েছেন। 2008 সালে মুম্বাই হামলার জন্য যে ব্যক্তিকে দায়ী করা হয় তাকে পাকিস্তানে ভিন্ন এক অভিযোগে কারাদণ্ড দেওয়া হয়েছে। জঙ্গি গোষ্ঠী লস্করে তাইবার একজন নেতা জাকিউর রহমান লাখভিকে 5 বছরের জেল দেওয়া হয়েছে। তাকে শনিবার গ্রেফতার করা হয়। মার্কিন এবং ভারতীয় কর্মকর্তারা মুম্বাই হামলার দায়ে তার বিচার করার জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছেন। ফাইজার বায়োএনটেক ভ্যাকসিন নির্মাতারা বলছেন, তাদের টিকা ব্রিটেন এবং দক্ষিণ আফ্রিকায় পাওয়া করোনা ভাইরাসের বিশেষ ধরনের বিরুদ্ধে কার্যকর বলে তারা গবেষণায় দেখতে পেয়েছেন। এই গবেষণা যদিও অন্য বিজ্ঞানীদের দিয়ে পর্যালোচনা করানো হয়নি, তবে গবেষণায় দেখা গেছে যে এই ভ্যাকসিন করোনা ভাইরাসের আরও মারাত্মক মিউটেশনকে নিশ্চিহ্ন করতে পারে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র অথবা ব্রিটেনের তৈরি করোনা ভাইরাসের যে কোনো টিকা আমদানির ওপরে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। তিনি বলছেন, এসব টিকার উপর তার আস্থা নেই। ব্রিটেন ও আমেরিকার সঙ্গে কয়েক দশক ধরেই ইরানের বিরোধ চলছে। জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে ইরানি নেতা ইরানের ভেতরে টিকা উৎপাদনের চেষ্টার প্রশংসা করে বলেছেন, অন্যান্য বিশ্বস্ত সূত্র থেকেও তার দেশ ইনজেকশন সংগ্রহ করবে। ধর্ম অবমাননার দায়ে পাকিস্তানের একটি আদালত 3 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে। এদের মধ্যে 2 জন একটি ধর্মনিরপেক্ষ ওয়েবসাইট চালাতেন, যেখানে পোস্ট করা কিছু বিষয়কে আদালত ধর্মের বিরুদ্ধে অবমাননাকর বলে সাব্যস্ত করে। দণ্ডপ্রাপ্ত তৃতীয় ব্যক্তি ইউটিউবে ধর্ম বিষয়ক কিছু বক্তৃতা আপলোড করেন, যেটাকে আদালত ধর্মের বিরুদ্ধে অবমাননাকর বলে বিবেচনা করেছে। নতুন তথ্য উপাত্ত বলছে, 2016 সালের মতো 2020 সালের আবহাওয়াও রেকর্ড পরিমাণ উষ্ণ ছিল। ইউরোপীয় ইউনিয়নের আবহাওয়া বিষয়ক একটি গবেষণা সংস্থা বলছে, 2020 সালে বিশ্বের তাপমাত্রা ছিল বহু বছরের গড় তাপমাত্রার চাইতে 1.25 সেলসিয়াস বেশি। বিজ্ঞানীরা বলছেন যে সাইবেরিয়া এবং উত্তর মেরু অঞ্চলে তাপমাত্রা রেকর্ড মাত্রায় বেড়েছে। ওইসব অঞ্চলে গত বছর তাপমাত্রা কখনো কখনো স্বাভাবিকের চাইতে 6 ডিগ্রি পর্যন্ত বেড়ে গিয়েছিল। পরিক্রমার আজকের আয়োজনে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি মাসুদ হাসান খান। অনুষ্ঠানের গোড়াতেই যেমনটা শুনছিলেন, করোনা মহামারী পরিস্থিতিতে সহায়তা ও প্রণোদনা হিসেবে বিশেষ বিবেচনায় স্বল্প সুদে দেয়া হাজার হাজার কোটি টাকার ঋণ পরিশোধে এখন ছাড় চাইছেন বাংলাদেশের গার্মেন্টস মালিকরা। চলতি বছর স্বল্প সুদে দেয়া প্রায় 10,000 কোটি টাকার ঋণ পরিশোধের কিস্তি চলতি মাস থেকে শুরু হওয়ার কথা। মালিকরা ঋণের সুদ 6 মাস স্থগিত করা এবং পরিশোধের মেয়াদ আরও অন্তত 1 বছর বাড়ানোর অনুরোধ করছেন সরকারের কাছে। একজন বিশ্লেষক বলছেন, গার্মেন্টস খাতকে যথেষ্ট সহায়তা করেছে সরকার। এরপর আরও ছাড় দিলে সেটা অন্য খাতগুলোর উপর নেতিবাচক প্রভাব ফেলবে। শুনুন ঢাকা থেকে সংবাদদাতা রাকিব হাসনাতের প্রতিবেদন। করোনা ভাইরাস মহামারীর কারণে রপ্তানি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় গার্মেন্টস মালিকদের শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা পরিশোধের জন্য স্বল্প সুদে প্রায় 10,000 কোটি টাকা ঋণ দিয়েছিল সরকার। 24 মাসের কিস্তিতে এ ঋণ শোধ শুরু হওয়ার কথা চলতি মাসের
তৃতীয় সপ্তাহ থেকে। এর মধ্যেই গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি রুবানা হক গণমাধ্যমে খোলা চিঠি দিয়ে ওই প্রণোদনা প্যাকেজকে আরও 6 মাস সুদমুক্ত রাখা এবং পরিশোধের মেয়াদ আরও 1 বছর বাড়ানোর প্রস্তাব করেছেন। বিবিসিকে তিনি জানিয়েছেন যে প্রস্তাবটি তারা ইতোমধ্যেই সরকারের কাছে দিয়েছেন, কিন্তু সরকারের দিক থেকে এখনো কোনো সাড়া মেলেনি। আমরা যেটা বলেছিলাম, জানুয়ারিতে না করে যদি আমরা জুন পর্যন্ত অপেক্ষা করতে পারতাম, জুলাই থেকে পেমেন্টটা শুরু করতে পারতাম, মানে সহজ কথা 6 মাসের জায়গায় 1 বছর মরিটোরিয়াম পিরিয়ড পেতাম আমরা, এবং একই সাথে আমাদের ঋণটা মাত্র 24 মাসের জন্য, সেটাকে যদি 36 মাস করা হতো তাহলেও আমরা এই প্যান্ডেমিকের সময়, বিশেষ করে যেহেতু এখন দ্বিতীয় প্রবাহ চলছে কোভিডের, এই সময়টা আমাদের অনেক উপকার হতো। আর না হলে আমরা আসলে ঝামেলার মধ্যে পড়বো, কারণ আসলে অর্ডারও শতকরা 30% কম এবং ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে এবছর। যদিও এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত বেতন ভাতা পরিশোধের জন্য স্বল্প সুদে বিপুল অর্থ ঋণ দেওয়া হলেও অনেক কারখানা থেকে এ সময়ে করোনা পরিস্থিতি দেখিয়ে কর্মী ছাঁটাইয়ের অভিযোগ করেছে শ্রমিক সংগঠনগুলো। আবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসেবে লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও নভেম্বর মাসেই রপ্তানি হয়েছে আগের বছরের একই সময়ের তুলনায় বেশি। এমনকি জুলাই থেকে নভেম্বর পর্যন্ত 5 মাসে রপ্তানি বেড়েছে প্রায় 1%। অন্যদিকে ইউরোপ আমেরিকায় করোনার টিকা দেয়া শুরু হয় সামনে পরিস্থিতি আর নেতিবাচক না হওয়ার আশাই করছেন অনেকে। তাছাড়া বাংলাদেশ সরকারও সবচেয়ে বড় সহায়তা করেছে এ খাতকেই। তারপরেও পরিস্থিতির কারণেই মালিকদের নতুন করে ছাড় কিংবা আরও প্রণোদনা দরকার বলে মনে করছেন বিজিএমের সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান। 17% মাইনাস গ্রোথের মধ্যেও আমাদের ইন্ডাস্ট্রিগুলা সচল ছিল। আমি তো আমার দেশের উপরে নির্ভর করে চলি না। এক্সপোর্ট খাত চলে হইলো তার ডেস্টিনেশনের কি অবস্থা, সেই অবস্থা। ডেস্টিনেশন কোথাও ভালো না, তো সেই অবস্থার মধ্যে আমি মনে করি যে এই রপ্তানি খাতকে আবার একটা সুবিবেচনায় নেওয়া প্রয়োজন। ভালো করে সার্ভে করে যদি আবার আরো কিছু প্রণোদনা দেওয়ার দরকার হয়, সহায়তা করার দরকার হয়, যেহেতু এটা সবচেয়ে বড় রপ্তানি খাত, সেখানে প্রায় 40 লক্ষের উপরে শ্রমিক কাজ করে, এই সব বিবেচনায় নিয়ে সহায়তা করা দরকার। রুবানা হক অবশ্য তার চিঠিতে দাবি করেছেন যে কারখানাগুলো টালমাটাল পরিস্থিতির সাথে প্রাণান্তকর সংগ্রাম করে কোনোভাবে টিকে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক শিক্ষক সাইমা হক বিদিশ অবশ্য বলছেন, গার্মেন্ট খাতই সরকারের কাছ থেকে সবচেয়ে বেশি সহায়তা পেয়েছে। এরপরেও মালিকরা যা চাইছেন সেটি যৌক্তিক নয় বলেই মনে করেন তিনি। তাদের যে লাভের মার্জিনটা সেটা হয়তো কমে গেছে, কিছু কিছু ক্ষেত্রে তারা হয়তো ক্ষতির সম্মুখীন হচ্ছে, কিন্তু এই ক্ষতির সম্মুখীন তো অন্যরাও হচ্ছে। তাদেরকে যতটা সহায়তা দেওয়া হয়েছে আসলে বেশিই দেওয়া হয়েছে, এর বেশি চাওয়াটা একেবারেই যুক্তিসঙ্গত নয়। আর যেটা বলা হচ্ছে 6 মাস 1 বছর, এটা তো কোনো প্রশ্নই ওঠে না। তার কারণ হচ্ছে এভাবে তো একটা শিল্পকে তো তাহলে এভাবে কিভাবে টিকিয়ে রাখা সম্ভব। তিনি বলছেন, কয়েক দশক ধরে প্রতি বছরই গার্মেন্ট খাতকে নানাভাবে সহায়তা দিয়ে আসছে সরকার। সেই হিসেবে এতদিনে এ খাত শক্ত ভিত্তির উপর দাঁড়িয়েছে, কিন্তু সেটি হলে কেন এমন বিপর্যয়কর পরিস্থিতিতে বারবার এ খাতকে সরকারের মুখাপেক্ষী হতে হবে? অর্ডার কমেছে, কিন্তু সে অর্ডার কমাটা কিন্তু এতটা বিপজ্জনক নয় যে যেই বিপজ্জনক হওয়ার কারণে গার্মেন্টস সেক্টর একেবারেই দাঁড়াতে পারবে না, একেবারেই মুখ থুবড়ে পড়বে সরকারের সাহায্য ছাড়া। সুতরাং তাদের হয়তো ক্ষতি হয়েছে, অন্যান্য সব খাতের মতোই তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। মালিকরা অবশ্য বলছেন, বিশ্বজুড়ে করোনা ভাইরাসের কারণে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই কঠিন পরিস্থিতি মোকাবেলা করে টিকে থাকার মূল কারণই হলো সরকারের সহায়তা আর শিল্পের গভীর ভিত্তি। সেটিকে ধরে রাখার জন্য এখন ঋণ পরিশোধে বাড়তি সময় ও প্রয়োজনে বাড়তি প্রণোদনা দেওয়া দরকার বলে মনে করেন তারা। রাকিব হাসনাত। বাংলাদেশের ঢাকায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে এক তরুণকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেছে। অভিযুক্ত তরুণ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবী। তবে অভিযুক্তের পক্ষ থেকে এ নিয়ে কোনো বক্তব্য জানা যায়নি। ঢাকা থেকে সঞ্জনা চৌধুরী। ঢাকায় ইংরেজি মাধ্যম স্কুলের এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে দায়ের করা মামলার এজাহারে বলা হয়েছে, গত বৃহস্পতিবার বেলা 11:15টার দিকে কোচিংয়ে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় মেয়েটি। বিষয়টি সে তার মাকে ফোন করে জানায়। এর 2 ঘণ্টার মধ্যেই অভিযুক্ত তরুণ ফোন করে ওই ছাত্রীর মাকে জানায় যে মেয়েটি তার বাসায় গিয়েছিল। আকস্মিকভাবে সে অচেতন হয়ে পড়ায় ঢাকার বেসরকারি একটি হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত হাসপাতালে উপস্থিত হয়ে মেয়েকে মৃত অবস্থায় পান। মামলায় এমন বর্ণনা তুলে ধরে মেয়েটিকে ধর্ষণের পর হত্যার অভিযোগ আনা হয়। পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করা হয়েছে।
আমার মেয়ে আমার কাছে 20 মিনিটের কথা বলে আমার কাছে ফোনে আমার পারমিশন নিয়ে সে কোচিং এ পেপারস আনার জন্য গিয়েছিল এবং সেখান থেকে তার সাথে কিভাবে যোগাযোগ করেছে, ওরা ফোনে হয়তো যোগাযোগ করে তাকে ওখান থেকে তারা 4 জন সহ তাকে সেখান থেকে নিয়ে গিয়েছে তার বাসায় কোনো লোকজন ছিল না, তার মা বাবা ছিল না, খালি বাসা। আমার মতে ওরা এটা ওদের পরিকল্পিত ছিল। ছেলে নিজেই জবানবন্দিতে বলেছে যে তার নাকি শ্বাসকষ্ট হচ্ছিল, সে মনে হয় ওর সাথে তাদের সাথে জোরাজোরি হয়েছে, সে বাঁচার চেষ্টা করেছে কিন্তু তাকে বাঁচতে দেওয়া হয়নি। সঠিক বিচার চাই আমার মেয়ের জন্য। খবর পেয়ে পুলিশ ওই বেসরকারি হাসপাতালে গিয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠায়। হাসপাতাল থেকেই মামলার একমাত্র অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য আরও 3 জনকে আটক করা হলেও মামলার এজাহারে তাদের কারও নাম নেই। অভিযুক্ত ওই তরুণকে গ্রেফতারের পরদিন আজ পুলিশ তাকে আদালতে হাজির করে। আদালত জবানবন্দি নেয়ার পর অভিযুক্তকে কারাগারে পাঠিয়েছে। ঘটনাটি এখনও তদন্তাধীন, তাই এই বিষয়ে খবর প্রচারে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন পুলিশ কর্মকর্তা সাজ্জাদুর রহমান। এই সংবাদ পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে আনোয়ার খান মডার্নে অভিযান করি। লাশের সাথে সাথে তাৎক্ষণিকভাবে যেই ছেলেটা তাকে আমরা আটক করি। তারপর তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে সে স্বীকার করে যে তাদের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে এবং সম্মতির ভিত্তিতে মেলামেশা হয়। মেলামেশার পরে ওভার ব্লিডিং হয়। ব্লিডিং এর কারণে সেন্সলেস হয়ে যায়, তাকে হাসপাতালে নেওয়া হয়, সেখানে তার মৃত্যু হয়েছে। কিন্তু এই অংশ আমরা পরীক্ষা নিরীক্ষা সাপেক্ষ যে কেমিক্যাল এক্সামিনেশনের জন্য আলামত রাখার জন্য নির্দেশনা দিয়েছে। এই ঘটনা নিয়ে কেউ যাতে অন্যভাবে প্রভাবিত করা বা ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা না করেন, আমি বিনীত অনুরোধ করবো সবার কাছে। মেয়েটিকে যে হাসপাতালে নেওয়া হয়েছিল সেখানকার কর্তব্যরত চিকিৎসক মেয়েটির মা বাবাকে জানান যে অতিরিক্ত রক্তক্ষরণের এক পর্যায়ে মেয়েটি অচেতন হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে আসে অভিযুক্ত তরুণ এবং সেখানেই মেয়েটি মারা যায় বলে এজাহারে উল্লেখ করা হয়। এদিকে মেয়েটির ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ বলেন, বিকৃত যৌনাচারের কারণে অতিরিক্ত রক্তক্ষরণেই মেয়েটির মৃত্যু হয়েছে। এই যৌনাচারে একজন নাকি একাধিক জড়িত সেটা বের করতে ডিএনএ নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে তিনি জানান। তবে সুরতহাল রিপোর্টে মেয়েটির শরীরের অন্য কোথাও আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত করে তার যোনিপথে এবং পায়ুপথে আঘাতের চিহ্ন পাইছি। সেই আঘাত থেকে রক্তক্ষরণ হয়ে সে মৃত্যুবরণ করছে। কোনো বিকৃত যৌনাচারের আলামত পাওয়া গেছে আর কি মনে হচ্ছে আমাদের কাছে। এটা ডিএনএ প্রোফাইলিং এর রিপোর্ট আসলে বলা যাবে একজন ছিল না একাধিক ছিল। তাছাড়া আমরা বডির অন্য কোথাও আর আঘাতের চিহ্ন পাইনি। তার বয়স নির্ধারণের জন্য আমরা তার পরীক্ষা করছি। তাকে চেতনানাশক অথবা কোনো টক্সিক সাবস্টেন্স খাওয়ানো হয়েছে কিনা এটা জানার জন্য আমরা তার ব্লাড এবং বিসারা সংরক্ষণ করে আমরা কেমিক্যাল অ্যানালাইসিসের জন্য পাঠিয়েছি। অভিযুক্ত তরুণের পক্ষে এখন পর্যন্ত কোনো আইনজীবী নিয়োগ করা হয়নি। তার পরিবারের পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে নিহত মেয়েটির ছবি ও নাম ঠিকানা প্রকাশ এবং তদন্তের আগেই কাউকে ধর্ষক হিসেবে চিহ্নিত না করতে গণমাধ্যম কর্মীদের প্রতি ব্যক্তিগত এক বার্তায় আহ্বান জানিয়েছেন পুলিশের এআইজি সোহেল রানা। সঞ্জনা চৌধুরী। এবার আগামীকাল আমাদের নিয়মিত আয়োজন ফোন ইনের বিষয়টি আপনাদের জানিয়ে রাখছি। বাংলাদেশের মৎস্যমন্ত্রী সম রেজাউল করিম বলেছেন, দেশের প্রয়োজন মেটানোর লক্ষ্যে আগামী 5 বছরে ইলিশ মাছ রপ্তানি করা যৌক্তিক হবে না। তিনি বলেছেন, এখনও গ্রামের অনেক মানুষ ইলিশের স্বাদ নিতে পারেন না, তাদেরকে পর্যাপ্ত পরিমাণ ইলিশ খাওয়ার সুযোগ করে দিতে হবে। এ নিয়ে আপনার কি ভাবনা? এই ফোন ইনে মতামত জানাতে চাইলে 01-714-115578 এই নম্বরে SMS করে আপনার নাম ও ফোন নাম্বার জানিয়ে দিন। অনুষ্ঠানের আগে আমরাই আপনার সঙ্গে যোগাযোগ করব। আপনারা শুনছেন BBC বাংলা রাতের আয়োজন পরিক্রমা। আপনাদের সঙ্গ দিচ্ছি আমি মাসুদ হাসান খান। বিয়ের আগে একাধিক নারীর সঙ্গে সম্পর্ক আছে এমন পুরুষ হামেশাই দেখা যায়। আবার সেই সব সম্পর্ক লুকিয়ে নারীদের সঙ্গে প্রতারণার খবরও শোনা যায়। কিন্তু এরকম কি কখনো শুনেছেন যেখানে 2 নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক আছে, তাদের দুজনের মধ্যে কথা বলিয়ে দিচ্ছেন প্রেমিক পুরুষটি, আর কথা বলতে গিয়ে সেই 2 নারী একে অপরকে বোন বলে ডাকছেন? সেই ঘটনাই ঘটেছে সম্প্রতি ভারতের ছত্তিশগড় রাজ্যে। আর ব্যাপারটা সেখানেই শেষ নয়, একই দিনে একই মণ্ডপে সেই 2 নারীকে বিয়েও করেছেন প্রেমিক যুবকটি এবং এখন 3 জনে একসঙ্গে ঘরকন্যাও করছেন। কিভাবে হয়েছিল সেই বিয়ে জিজ্ঞেস করেছিলাম কলকাতায় সংবাদদাতা অমিতাভ ভট্টশালীকে। দেখুন মাসুদ, এই ত্রিকোণ প্রেমের প্রথম সম্পর্কটা শুরু হয় বছর 3 আগে। চান্দু মৌরিয়া নামের ওই যুবক ছত্তিশগড়ের বস্তারের বাসিন্দা, তিনি যখন এখন তার যে বড় স্ত্রী সেই সুন্দরী কাশ্যপদের গ্রামে গিয়েছিলেন এবং সেখানে দুজনের মধ্যে আলাপ হয় এবং নিয়মিত একটা যোগাযোগ ছিল মোবাইলের মাধ্যমে এবং সেখান থেকেই একে অপরের প্রেমে পড়েন। আবার
তার বছর খানেকের মধ্যে মিস্টার মৌরিয়ার এখন যিনি ছোট স্ত্রী সেই হাসিনা বাঘেল তাদের গ্রামে আসেন কোনো বিয়ে বাড়িতে যোগ দিতে, এবং মিস্টার মৌরিয়া আমাকে বলছিলেন যে হাসিনাই তাকে মোবাইল নম্বর দিয়ে যোগাযোগ করতে বলে, এবং ধীরে ধীরে তিনি বুঝতে পারেন যে ব্যাপারটা শুধু আর বন্ধুত্বের মধ্যেই থেমে থাকছে না, এবং একদিন হাসিনা চন্দুকে বলেই দেন যে তিনি চন্দুর প্রেমে পড়েছেন। তো এইবারে চন্দু পড়েন আতান্তরে, এবং একদিকে পুরনো প্রেমিকা সুন্দরী, অন্যদিকে নতুন আগমন ঘটেছে হাসিনার, এবং দ্বিধা কাটিয়ে বিষয়টা তিনি প্রথম প্রেমিকা সুন্দরীর কাছে জানান, এবং এরপরে দুই নারীর মধ্যে আলাপ হয়, দেখা সাক্ষাৎ হয়, এবং বছর খানেক ধরে তারা তিনজন মিস্টার মৌরিয়ার বাড়িতেই তার পরিবারের সঙ্গে থাকছেন, এবং আদিবাসী সমাজে বিয়ের আগে এভাবে নারী পুরুষদের একসঙ্গে থাকার চল আছে। এবং কিছুদিন আগে মিস্টার মৌরিয়ার মা তাদেরকে বলেন যে তারা যেন বিয়ে করে নেন, এবং দুই প্রেমিকাকে বিয়ে করার ব্যাপারে মিস্টার মৌরিয়ার কিছুটা দ্বিধা ছিল। তিনি ভাবছিলেন যে বন্ধুরা হয়তো হাসাহাসি করবে, গ্রামের মানুষ কি বলবে এসব ভেবে, কিন্তু যখন দেখলেন তার দুই প্রেমিকাই বিয়েতে রাজি, তখন তিনি আর না করেননি। অমিতাভ, আপনি তো চন্দু মৌরিয়ার একজন বিবাহিত স্ত্রীর সঙ্গে কথা বলেছেন, তো সদ্য বিবাহিত স্ত্রী, তো তিনি কি বলেছেন তার এই মানে কনজুগাল লাইফ সম্পর্কে? আমি তার বড় স্ত্রী সুন্দরীর সঙ্গে কথা বলতে পেরেছি। ছোট স্ত্রী হাসিনা কোনো কাজে বাইরে গিয়েছিলেন, মিসেস সুন্দরী আমাকে যেটা বলছিলেন যে প্রথমে চন্দুর কাছ থেকে হাসিনার ব্যাপারে জেনে তার খুবই খারাপ লেগেছিল, কিন্তু তারপরে তিনি নিজেই হাসিনার সঙ্গে কথা বলতে চান, এবং দুজনেরই প্রথম আলাপেই দুজনকে বেশ পছন্দ হয়ে যায়, এবং তারা একে অপরকে বোন বলে ডাকতে শুরু করেন, এবং দুজনের দেখাও হয়। তাদের প্রেমিক মিস্টার মৌরিয়াই দেখা করিয়ে দিয়েছিলেন, এবং এরপরে মিসেস সুন্দরী জানতে পারেন যে হাসিনা চন্দুর সঙ্গে থাকতে তার বাড়িতে চলে এসেছেন, এবং তারপরে সুন্দরীও হাজির হন সেখানে থাকতে। সুন্দরীর পরিবার অবশ্য তাকে ফিরিয়ে নিয়ে গিয়েছিল, কিন্তু তিনি পালিয়ে চলে আসেন। গত বছর খানেক ধরে একসাথেই থাকছেন না, বোঝাই যাচ্ছে যে চন্দু মৌরিয়া যথেষ্ট ভাগ্যবান। তো অমিতাভ, ভারতে কি বহু বিবাহ আইনসম্মত? মানে সমাজ বা পরিবার মেনে নিলেও আইন কি তা মানবে? দেখুন, হিন্দু বিবাহ আইনে বহু বিবাহ নিষিদ্ধ, কিন্তু আদিবাসী সমাজের নেতারা এবং আইনজীবীরা যেটা বলছেন যে এই তিনজনই যেহেতু সাবালক এবং তিনজনই মরিয়া আদিবাসী সমাজের সদস্য, এবং তাই এদের ক্ষেত্রে হিন্দু বিবাহ আইন কার্যকর হবে না। এবং মরিয়া সমাজ যেহেতু বহু বিবাহের স্বীকৃতি দেয়, এবং তাই ভারতের আইনও সেটাই মেনে নেবে, এবং আইনের চোখে তাই এই বিবাহটা ন্যায্য বলেই তারা মনে করছেন। কলকাতা থেকে বলছিলেন সংবাদদাতা অমিতাভ ভট্টশালী। এবার আমাদের বিশেষ প্রতিবেদন। বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে চলতি 2020-21 অর্থবছরের প্রথম 6 মাসে প্রায় 10,000 কোটি টাকা কর দিয়ে কালো টাকা সাদা করা হয়েছে। এ ধরনের ঘটনা দেশটির ইতিহাসে নজিরবিহীন, আর এই কাজ করেছেন প্রায় 7,500 করদাতা। এর আগে 2007-8 সালে সর্বোচ্চ 9,000 কোটি টাকা কালো টাকা সাদা করা হয়েছিল, অথচ চলতি অর্থ বছরের প্রথম 6 মাসেই রেকর্ড পরিমাণ কালো টাকা সাদা হলো। এর কারণ কি? আর এভাবে ধোলাই করা হলে কালো টাকা কি দেশের কোনো কাজে লাগবে? এসব বিষয় নিয়ে খোঁজ করেছেন সংবাদদাতা রাকিব হাসনাত তার এই বিশেষ প্রতিবেদনে। বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর বলছে চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে 10,220 কোটি টাকা অপ্রদর্শিত আয় প্রায় 950 কোটি টাকা কর দিয়ে বৈধ করেছেন 7,445 জন করদাতা, যা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। কারণ পুরো অর্থ বছরেও কখনো এত বিপুল পরিমাণ টাকা সাদা করার উদাহরণ নেই। অর্থবছরের নিয়মিত আয়কর আদায়ের স্বাভাবিক যে লক্ষ্যমাত্রা, সেটি করোনা মহামারীর কারণে এবছর অর্জিত হবে কিনা তা নিয়ে অনেকে সন্দিহান থাকলেও এর মধ্যেই কালো টাকা সাদা করার এ রেকর্ড ভঙ্গ হলো, যাতে সরকারের রাজস্ব ভাণ্ডারে যোগ হলো প্রায় 1,000 কোটি টাকা। রাজস্ব বোর্ডের আয়কর বিভাগের কর প্রশাসন ও মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের দায়িত্বে থাকা সদস্য হাফিজ আহমেদ মুর্শেদ বলছেন, অপ্রদর্শিত আয় সম্পর্কিত আইনে পরিবর্তন এসেছে চলতি বছরের বাজেটে, যা করদাতাদের অপ্রদর্শিত আয় বৈধ করতে উৎসাহিত করেছে বলে মনে করেন তিনি। না, মেন ফ্যাক্টর হচ্ছে যে মানে আইনটা করেছে, কারণ তারা তো ওইটা দেখাইতে পারতেছিল না আইনের আওতায়। এখন বেশ কয়েক বছর পর আইনটা হওয়াতে তারা সাহস করে আসতেছে। এটা হলো মেন ফ্যাক্টর। অন্য কোনো সংস্থা প্রশ্ন করতে পারবে না, সেটা একটা বড় বিষয়। কিন্তু এটা তো আগেও ছিল যে অন্য কোনো সংস্থা এ বিষয়ে প্রশ্ন করতে পারবে না। তো এবার একটু এটাকে এমপাওয়ার করা হয়েছে। কিন্তু এই কালো টাকা কারা সাদা করছে এবং কোন কোন খাতে এই টাকাগুলো আসছে বা বিনিয়োগ হচ্ছে? কোন খাতে, এটা তো পরের বিষয়। তারা এটা কোন খাতেই করবে, রসনের ধারাটা তো আলাদা, সেটা আগেও ছিল। এবার যেটা ওটা হলো যে ক্যাশ, মানে ক্যাশ দেখাতে পারবে।
কিন্তু যে আইনকে রাজস্ব বোর্ড হঠাৎ করে অপ্রদর্শিত আয় সাদা করার ক্ষেত্রে প্রধান কারণ হিসেবে বর্ণনা করছে, সে আইনে কি বলা হয়েছে, বা আগে যে বছরের পর বছর কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হচ্ছিল তখনকার তুলনায় নতুন আইনে বেশি কী ধরনের সুযোগ রাখা হয়েছে যা কালো টাকা বা অপ্রদর্শিত আয়ের মালিকদের টাকা সাদা করতে উৎসাহিত করে তুলছে। এমন প্রশ্নের জবাবে আয়কর আইন বিশেষজ্ঞ স্নেহাশিস বড়ুয়া বলছেন, টাকা সাদা করার যে নজিরবিহীন রেকর্ড তৈরি হয়েছে তার পেছনে আছে নজিরবিহীন দুটি সুবিধা যা সরকার চলতি অর্থ বছরের জন্য দিয়েছে। আগে আমাদের মধ্যে একটা ভয় বা ভীতি কাজ করতো। আমি হয়তো এনবিআর কে আমার এই অপ্রদর্শিত সম্পদের তথ্যগুলো দিলাম, তাহলে হয়তো পরবর্তীতে দুদক বা অন্য কোনো অথরিটি এসে কোয়েশ্চেন করবে। এবারের ইটস এ ফুল অ্যামনেস্টি, মানে এখানে হোলসেল বেসিস বলে দেওয়া হয়েছে যে নো অথরিটি ক্যান আস্ক এনি কোয়েশ্চেন। তো ইট মিনস আপনাকে প্রথমে একটা ট্রাস্টের জায়গা দিয়েছে যে কোনো অথরিটি এখানে কিন্তু কোয়েশ্চেন করবে না। তো এদিক থেকে আপনি বলতে পারেন যে হোলসেল একটা অ্যামনেস্টি দেওয়াতে মানুষের মধ্যে ওই এনকারেজমেন্টটা আসছে। আর দ্বিতীয়ত যে জায়গাটা এসছে, আপনি যদি দেখেন যে বর্তমানে মানে এই আইন আসার আগে যে আইন আনডিসক্লোজ মানে লিগালাইজ করার জন্য যে বিধানগুলো, সেটা ছিল খুবই এক্সপেন্সিভ একটা বিধান। ধরেন আপনাকে তো নর্মাল রেটে ট্যাক্স দিতে হবে, তাতে আরো 10% পেনাল্টি দিতে হবে। তো এই স্কিমের মধ্যে শুধুমাত্র 10% মাত্র ট্যাক্স দিয়ে আপনি কিন্তু পুরো সম্পদটা আপনি প্রদর্শন করতে পারবেন। আর মূলত এ দুটি সুবিধার জন্য এবারে রেকর্ড পরিমাণ অপ্রদর্শিত আয় আয়কর রিটার্নে উল্লেখ করা হয়েছে চলতি বছর ডিসেম্বর পর্যন্ত। এর মধ্যে আয়কর রিটার্ন দেওয়ার স্বাভাবিক সময় শেষ হয়েছে। মিস্টার বড়ুয়া বলছেন, করোনা মহামারীর মধ্যে স্বাভাবিক কর আদায়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল তা অর্জিত হবে না বলেই ধারণা করা হচ্ছে, এবং সে কারণে অপ্রদর্শিত আয় বৈধ করার মাধ্যমে যে টাকা আয় করা হলো সেটি সরকারকে স্বস্তি দেবে বলেই মনে করছেন তিনি। 1000 কোটি টাকার মতো ট্যাক্স কিন্তু এনবিআর কিন্তু কালেক্ট করতে পেরেছে শুধু একটা ইনিশিয়েটিভের মাধ্যমে। আপনি যখন এই সম্পদগুলো একজন করদাতার সম্পদ বিবরণীতে ঢুকে যায়, ভবিষ্যতে যখন উনি আবার এই সম্পদগুলো আর উনি হাইড করতে পারবেন না। তো যার ফলে এই সম্পত্তি থেকে আয় আসলে আয়টাও দেখাতে হবে, এই সম্পত্তির কারণে কিন্তু করের উপরে সারচার্জ যে দিতে হয় সেটা বেড়ে যাবে। তো এর মাধ্যমে কিন্তু কি হবে, আপনার লং টার্মে একটা পজিটিভ ট্যাক্স ইম্প্যাক্ট কিন্তু ক্রিয়েট হবে। কিন্তু কারা তাদের অপ্রদর্শিত আয়কে বৈধ করেছেন সেটি গোপনীয় তথ্য হিসেবে প্রকাশ করে না এনবিআর। তবে তারা এটুকু বলেছে যে শেয়ার বাজারে বিনিয়োগ করা কালো টাকা প্রায় 22 কোটি টাকা কর দিয়ে সাদা করেছেন 205 জন, আর অপ্রদর্শিত নগদ অর্থ, ব্যাংকে জমা রাখা টাকা, ফ্ল্যাট এবং জমি বৈধ করেছেন 7,445 জন করদাতা। আর এর বিপরীতে তারা কর দিয়েছেন প্রায় 940 কোটি টাকা। অর্থনীতিবিদ নাজনীন আহমেদ বলছেন, শুধু প্রশ্ন না করার সুযোগ কিংবা কর কমিয়ে দেয়া নয়, বরং আরও কিছু সুযোগ দেওয়া হয়েছে যার সুযোগ নিচ্ছেন কালো টাকার মালিকদের অনেকেই। উৎস জিজ্ঞেস করা হবে না, এটাই এবারের এইভাবে এত বেশি টাকা সাদা হওয়ার মূল কারণ। তাছাড়া এবছর যেটা বলা হয়েছে, যে কোনো ধরনের ভূমি, অপ্রদর্শিত ফ্ল্যাট, বাড়ি, জমি, এগুলা পর্যন্ত 10% একটা, ওগুলোর ক্ষেত্রে একটা নির্দিষ্ট ট্যাক্স আছে, কত স্কোয়ার মিটার এবং কোন জায়গায় সেটি অবস্থিত, কিন্তু সেটাও এবার সাদা করা যাবে। পাশাপাশি এফডিআর থাকলে, কোনো সঞ্চয় থাকলে ব্যাংকে, সেটাও কিন্তু সাদা করা যাবে এবং কোনো ক্ষেত্রেই উৎস জিজ্ঞেস করা হবে না। রিয়েল এস্টেটে করা যাবে, পুঁজিবাজারে করা যাবে। তো নতুন খাতগুলো বাড়ানো, তার পাশাপাশি উৎস জিজ্ঞেস না করার এই ক্লজ, এই কারণেই এবার এত বেশি সাদা হয়েছে। তিনি বলছেন, এমন বিধান করা হয়েছে করোনা পরিস্থিতি দেখিয়ে যে একই পেশার করদাতা নিয়মিত কর দিলে বেশি কর দিতে হচ্ছে, আবার যারা কর দেননি আগে তারা এখন কম কর দিয়ে টাকা সাদা করে নিচ্ছেন। যারা একটু বড় করদাতা, তাদের কর কিন্তু আলটিমেটলি 30% যেও থেকে, যারা একেবারে সুপার ইনকাম করেন তাদের জন্য। একজন সৎ করদাতার কাছ থেকে আপনি এনবিআর চার্জ করবে 15, 20, 25%, অন্যদিকে প্রদর্শন করলো না, ইভেন যদি সৎ পথেও ইনকাম হয়, তাকে 10% সাদা করতে দেওয়া হবে। এইটা কিন্তু সৎ করদাতাকে নিরুৎসাহিত করবে। বাংলাদেশে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া নতুন কিছু নয়। এবার করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে কিছু বিশেষ সুবিধা দেয়া হয়েছে বাজেটে দেয়া বক্তৃতায় অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল বলেছিলেন, অন্য আইনে যাই থাকুক না কেন 10% কর দিয়ে অপ্রদর্শিত জমি, বিল্ডিং, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্টের প্রতি বর্গমিটারের উপর নির্দিষ্ট হারে এবং নগদ অর্থ, ব্যাংকে গচ্ছিত অর্থ, সঞ্চয়পত্র, শেয়ার, বন্ড বা অন্য কোনো সিকিউরিটিজের উপর 10% কর প্রদান করে আয়কর রিটার্নে দেখালে অন্য কোনো কর্তৃপক্ষ তা নিয়ে প্রশ্ন করতে পারবে না। তবে এসব সুযোগ শুধু চলতি অর্থ বছরের জন্যই দেয়া হয়েছে। কিন্তু বাংলাদেশে কালো টাকার পরিমাণ কত তার কোনো সুনির্দিষ্ট হিসেব বা তথ্য নেই। এনবিআরের হিসেবে স্বাধীনতার পর থেকে 2017 সাল পর্যন্ত বিভিন্ন সময়ে জরিমানা দিয়ে বৈধ করার মোট টাকার পরিমাণ প্রায় 18,500 কোটি টাকা।
আর দুর্নীতি বিরোধী সংস্থা টিআইবির করা অদৃশ্য অর্থনীতি শীর্ষক এক গবেষণায় বেরিয়ে এসেছিল যে জিডিপি 10 থেকে 38% মধ্যে কালো টাকা ওঠানামা করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক সাইমা হক বিদিশা বলছেন, এবার কালো টাকা ব্যাপকভাবে সাদা হওয়ার পিছনে নতুন আইনই একমাত্র কারণ নয়, বরং এবারে পাচারের সুযোগ তুলনামূলক কম থাকায় অনেকে টাকা কর দিয়ে সাদা করেছেন বলে মনে করেন তিনি। করোনার কারণে বাইরের অন্যান্য দেশগুলোর সাথে সংযোগ সেটা কিন্তু বিভিন্নভাবে ব্যাহত হয়েছে বা সেভাবে হয়নি। সেটার কারণে অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে এই টাকাগুলো হয়তো অনেক ক্ষেত্রে দেশের বাইরে চলে যাওয়া বা বিভিন্ন অপ্রদর্শিত ভাবে রাখার একটা সুযোগ যেটা সেটা অনেকে হয়তো নিতে পারে নাই, যারা অসৎভাবে টাকা অর্জন করে, এবং তারা তখন দেশে এটাকে হোয়াইট করার বা সাদা করার একটা সুযোগ যেটা সেটা নিয়েছে। রাজস্ব বোর্ডের কর্মকর্তা, আয়কর আইনজীবী ও কর বিশেষজ্ঞদের ধারণা, বাংলাদেশে অপ্রদর্শিত আয়ের একটি বড় অংশই পেশাজীবীদের অপ্রদর্শিত আয়। যেমন চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, এনজিও খাত কিংবা এমন অনেক পেশায় চাকুরির বাইরেও পেশাগত চর্চার মাধ্যমে অর্থ আয়ের সুযোগ আছে। এছাড়া ঘুষ, দুর্নীতি, অর্থ পাচার, নিষিদ্ধ পণ্যের ব্যবসা, আন্ডার কিংবা ওভার ইনভয়েসিং এবং জমি ক্রয় বিক্রয়ের মাধ্যমে প্রতিবছর বিপুল পরিমাণ কালো টাকা তৈরি হয়। সাইমা হক বিদিশা বলছেন, বৈধ আয় কোনো ক্ষেত্রে হয়তো অপ্রদর্শিত আয়ে পরিণত হয়েছে, কিন্তু এখন কালো টাকার বড় উৎস হলো ব্যাংক খাত আর দুর্নীতি। খেলাপি ঋণের টাকাগুলো যারা নিচ্ছে তারা অনেকেই কিন্তু টাকাগুলোকে নিচ্ছে এবং তারপরে এই টাকাগুলো আসলে অসৎ উপায় এবং নন ট্যাক্সড অবস্থায় বিভিন্ন জায়গায় তারা পাঠিয়ে দিচ্ছে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশের বাইরে পাঠিয়ে দিচ্ছে। আরেকটা গুরুত্বপূর্ণ খাত হচ্ছে বিভিন্ন ধরনের প্রজেক্ট, প্রকল্প বা এই ধরনের বিষয় কিন্তু বড় ধরনের দুর্নীতি কিন্তু সংগঠিত হচ্ছে। সেই দুর্নীতিও বিভিন্ন সরকারি, বেসরকারি বিভিন্ন প্রকল্প, বিভিন্ন ঠিকাদারি ব্যবসা, বিভিন্ন ধরনের রিয়েল এস্টেট, এগুলোর ক্ষেত্রেও কিন্তু ব্যাপক ধরনের দুর্নীতি হচ্ছে এবং ব্যাপক ধরনের কালো টাকা তৈরি হচ্ছে। আয়কর আইন নিয়ে রাজস্ব বোর্ডের সাথে বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক স্বপন কুমার বালা। তিনি অবশ্য বলছেন, ব্যাংকে রাখা টাকা বা সঞ্চয়পত্র বা এফডিআর এসবের তথ্য সরকার চাইলেই এখন সহজে পেতে পারে। সে কারণে যাদের অনেক বেশি পরিমাণে এগুলো আছে তারা কোনো ঝুঁকি না নিয়ে 10% কর দিয়ে এবার টাকা সাদা করে নিয়েছেন। আগে ছিল শুধু বিল্ডিং এবং ফ্ল্যাট, এবং বিল্ডিং ফ্ল্যাটের সাথে যে জমিটা রিলেটেড শুধু সেইটুকু ছিল। এখন কিন্তু আলাদাভাবে জমির কথাও বলছে। আরেকটা বিষয় আছে নগদ, তারপরে ব্যাংক আমানত, আর্থিক স্কিম ও ইনস্ট্রুমেন্ট, সকল ধরনের আমানত এবং সঞ্চয়ের সকল ধরনের ইনস্ট্রুমেন্ট বা সার্টিফিকেট, এগুলোকে 10% ট্যাক্স দিয়ে হোয়াইট করার ব্যবস্থা এবছর করা হয়েছে। ব্যাংকের আমানত বা অন্য সঞ্চয়পত্র কিনলে যে তথ্য, এটা খুবই সহজেই এনবিআর পেতে পারে। সে কারণেই আমার বিশ্বাস এভাবে বেশি পরিমাণে অপ্রদর্শিত অর্থ এবছর আয়কর রিটার্নে দেখানো হয়েছে। বাংলাদেশে 2012-13 অর্থ বছর থেকেই জরিমানা দিয়ে কালো টাকা সাদা করার একটা স্থায়ী নিয়ম তৈরি করা হয়েছে। কিন্তু কালো টাকা বিশেষ সুযোগ দিয়ে শেয়ার বাজার বা আবাসন খাতের মতো সুনির্দিষ্ট কিছু জায়গায় আসলে সেটি দেশের অর্থনীতিতে সত্যিকারভাবে কতটা ভূমিকা রাখে তা নিয়েও প্রশ্ন আছে। অর্থনীতিবিদ ফাহমিদা খাতুন বলছেন, যেসব খাতে কালো টাকা আসে সেগুলো অর্থনীতিতে খুব বেশি অবদান রাখে না বলেই মনে করেন তিনি। কালো টাকা সাদা করার জন্য যে সুযোগগুলি দেওয়া হয়ে থাকে খুব একটা আসলে আসে না, এবং যদিও বা আসে সেটা কিন্তু উৎপাদনশীল খাতে আসে না। সেগুলো এবং সেগুলো কর্মসংস্থান সৃষ্টি করে এমন খাতেও কিন্তু খুব একটা আসে না। শেয়ার বাজার কিংবা আরেকটি বিষয় হচ্ছে যে আবাসন খাতে অ্যাপার্টমেন্ট কেনার জন্যই কিন্তু সেগুলো ব্যবহার করা হয়ে থাকে। এটা অর্থনীতিতে আসলে কতটা ভূমিকা রাখে এটা নিয়েও প্রশ্ন রয়েছে। অর্থনীতিবিদ ও গবেষকরা বলছেন, কালো টাকার নামে অদৃশ্য অর্থনীতির প্রভাব এড়াতে কালো টাকা তৈরির সুযোগই বন্ধ করা দরকার বলে মনে করেন তারা। একই সাথে অপ্রদর্শিত আয় বৈধ করতে যেসব বিশেষ সুবিধা চলতি বছর দেয়া হয়েছে সেটি অব্যাহত থাকলে দীর্ঘমেয়াদে অর্থনীতিরই ক্ষতি হবে বলে মন্তব্য করে তারা বলেন, এ ধরনের সুযোগ আর দেয়াটাই উচিত হবে না। রাকিব হাসনাতের বিশেষ প্রতিবেদন। এবারে অধিবেশন শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। মার্কিন কংগ্রেসের এক ডেমোক্র্যাট নেতা বলেছেন, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স অপসারণ না করলে আগামী সপ্তাহ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের সংসদীয় বিচার শুরু হবে। সহকারী হাউস স্পিকার ক্যাথরিন ক্লার্ক বলেছেন, বুধবার ওয়াশিংটনে ক্যাপিটল ভবন তছনছ করতে সমর্থকদের উস্কানি দেওয়ার দায়ে মিস্টার ট্রাম্পের বিচার করা না হলে মার্কিন গণতন্ত্রের ক্ষতি হবে।
আর এরই সঙ্গে শেষ করছি আজকের পরিক্রমা। আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রবাহ শুনতে পাবেন আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যে 7:30 আর ভারতে সন্ধ্যে 7টায়। শুনবেন আশা করে। আজকের মতো বিদায় নিচ্ছি আমি মাসুদ হাসান খান। শুভরাত্রি।